সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছে আমি সাইদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে আছেন কর্নেল অবসরপ্রাপ্ত শামসুজ্জামান খান, তিনি একজন নিরাপত্তা বিশ্লেষক এবং রাজনীতিক। দর্শক, এছাড়াও আমার সাথে আরেকজন অতিথি রয়েছেন 24-এর গণ অভ্যুত্থানের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, যিনি রাজপথে থেকে লড়েছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে, সজীব হোসেন। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69-90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের শেখ মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিগত সরকারের যাবতীয় ফ্যাসিবাদী ও স্বৈরাচারী নীতির ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করছি, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 4 সেপ্টেম্বর 2025। গত 16 বছরের শুধুমাত্র এই দিনটিতে কি ঘটেছিল, অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2009 বিদেশি উদ্যোক্তারা আসছে না, বিনিয়োগ বোর্ড দুর্বল নিষ্ক্রিয়। 2010 দেবিদ্বারের সংখ্যালঘু 7টি পরিবারে হামলা। 2012 পদ্মা সেতু দুর্নীতি, সৈয়দ আবুল হোসেনকে দুদকের জিজ্ঞাসাবাদ। 2013 কোলাউড়ায় পুলিশ পরিচয়ে পুলিশের বাড়িতে লুটপাট। 2014 নকলে বাধা দেয় ছাত্রলীগ নেতার হাতে শিক্ষক লাঞ্ছিত। 2015 রেস্তোরাঁয় আন্তঃমন্ত্রণালয় সভার এক বৈঠকে খাবার বিল প্রায় 8 লাখ টাকা। 2016 রাষ্ট্রদ্রোহ মামলায় মান্নার জামিন স্থগিত। 2018 সড়কে জিম্মি মানুষ। 2019 সঞ্চয়ের জায়গা সংকুচিত হচ্ছে মধ্যবিত্তের। 2020 অন্যের ঋণের টাকায় কেনা মহিউদ্দিনের হাসপাতাল, ফার্মার্স ব্যাংক কেলেঙ্কারি। দর্শক, আমরা দেখে নিলাম গত 16 বছর ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার কিভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সাধারণ মানুষের মুখোমুখি দাঁড় করিয়ে মানুষের মৌলিক মানবিক অধিকার কেড়ে নিয়েছিল। এইসব বিষয় নিয়ে আলোচনা সংগতিদের মুখ থেকে শুরুতেই যাচ্ছি কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ শামসুজ্জামান খান। আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, 2010 সালের একটি খবর, দেবিদ্বারের সংখ্যালঘু 7টি পরিবারে হামলা। আওয়ামী লীগ তো সবসময় সংখ্যালঘু বান্ধব এই পরিচয় দিয়ে বেড়াতো বা এটি প্রচার করে বেড়াতো, তাদের নানান ধরনের ক্যাম্পেইনে নিজেদেরকে সংখ্যালঘু বান্ধব হিসেবে প্রতিষ্ঠিত করত। তারপরেও কেন ক্ষমতা গ্রহণের কিছুদিনের মধ্যেই এই ঘটনাগুলো আমাদের সামনে আসা শুরু করেছিল? ফ্যাসিস্ট আওয়ামী যে রাজনীতি, এই রাজনীতি কিন্তু আমাদের এই সংখ্যালঘু এই বিষয়টাকে কিন্তু, বিশেষ করে এই শব্দটিকে আর কি, সংখ্যালঘু শব্দটিকে একটা কিন্তু আপনার ব্যাপকতা নিয়ে যায় তারা, এবং এই কার্ডটা তারা সবসময় প্লে করে। সংখ্যালঘু এটা তারা মনে করে যে তাদের প্রপার্টি এবং এটা আর কারো বিষয় না, এবং এটা দিয়ে তারা আমাদের দেশের ভিতরে রাজনীতি করে এবং এটা দিয়ে তারা প্রতিবেশীকেও তারা যেভাবে চাইলে ব্যবহার করতে পারে। এবং এটা এমন একটা যে এটাকে একটা শিশু বানিয়ে ফেলেছে আর কি, যে আমরা এটাকে লালন পালন করি এবং এটাকে একটু বড় করি, আবার এটাকে একটু ছোট করি, এবং এটার সাথে আপনি আবার প্রতিবেশীকে জুড়িয়ে নিয়েছে আর কি, যেহেতু আমাদের একজন বৃহৎ প্রতিবেশী ভারত, এবং যাদেরকে সংখ্যালঘু বলে তারা ব্যবহার করে তারাও কিন্তু ওই ধরনের মানসিকতার মধ্যেই থাকতে না। স্বাধীনতা পরবর্তী গত 54 বছরে আপনার এই সাবজেক্টটাকে আসলে লালন পালন করা হয়েছে।
তারা করেছে, মানে তাদেরকে এবং বুঝতে দেয়া হয়নি। তাদের যে প্রভু আপনার ভারত, এটাকে আবার তারাও বৈধতা দিয়েছে। সহযোগিতা করেছে, এবং এটাকে এক ধরনের মনে করেন সবার মনের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে এই আমাদের এই কমিউনিটিটা, এখানে সংখ্যালঘু বলতে আপনি খেয়াল করবেন কিন্তু এটা হিন্দু কমিউনিটিকে বোঝানো হয়। এখানে কিন্তু আরও খ্রিস্টান আমাদের আছেন, আমাদের বুদ্ধিস্ট আছে, আমাদের অন্য নৃতাত্ত্বিক ধর্মে অনেক ছোট ছোট ধর্মের আছে, সবগুলো বাদ দিয়ে বুঝিয়ে দেওয়া হয়। কিন্তু আমাদের বন্ধু, আমাদের যে হিন্দু বন্ধুরা আছেন, তারা আমাদের একসাথে আমরা বেড়ে উঠি। কিন্তু আমাদের মুক্তিযুদ্ধে অসংখ্য হিন্দু বন্ধুরা কিন্তু জীবন দিয়েছে, কিন্তু হ্যাঁ, তখন কিন্তু আমরা সংখ্যালঘু বলে কিছু ছিল না, একসাথে যুদ্ধ করেছি, আমরা এটা করেছি। আওয়ামী লীগ এই কার্ডটাকে প্লে করে তাদের রাজনৈতিক কারণে। একটা হচ্ছে যেহেতু তারা ভারতের প্রভুত্ব তারা মেনে নিয়েছিল, তারা তাদেরকে ব্যবহার করে, যেহেতু ওখানে এখনো তো তারা তাদের প্রভুত্বই মেনে নেয়, প্রভুত্ব মেনে নিয়েছে, এবং তারা ওখানে আশ্রয় নিয়েছে এই ঘটনা, এত খুন হত্যা করার পরে। এবং ওইখানে যেহেতু আপনার বেশি সংখ্যক মানুষ হিন্দু কমিউনিটির এবং ওই দেশে, তো ওইটাকে তারা ব্যবহার করে। আর আপনি যেটা বলতে চাচ্ছিলেন যে এদেরকে কিন্তু সবচেয়ে নিপীড়নটা কিন্তু নির্যাতনটা এরা ভোগ করে কিন্তু আওয়ামী লীগের হাতেই। আপনি দেখবেন যে যখন প্রয়োজন হয় তখন সেভাবে তারা ব্যবহার করে, কখনো এদের জায়গা জমি দখল করে ব্যবহার করে, কখনো এদেরকে আপনি তাদের রাজনৈতিক কারণে তাদেরকে লেজুর বিক্রি করে, আবার যখন ভোট আসে তখন এটাকে সামনে নিয়ে আসে তারা, একটা দুইটা ঘটনা ঘটিয়ে দেখে যে তারা ছাড়া এদেরকে কেউ প্রোটেক্ট করতে পারবে না। তো আবার যখন এই যে আপনার এই গত জুলাই আগস্টে দেখেন যে প্রায় 1000 আমাদের কিন্তু বিভিন্ন শ্রেণীর মানুষকে হত্যা করে, এখানে রাজনীতিবিদরা আছে, ছাত্ররা আছে, এখানে সকল শ্রেণীর, এবং এখানে যারা শহীদ হত্যা করে, এই শহীদদের মধ্যেও কিন্তু ধর্মীয় অনেক ধর্মীয় 8 জন তো একেবারে বিভিন্ন ধর্মের মানুষ মানে প্রকাশ পেয়েছে, বিভিন্ন ধর্মের মানুষ আছে। এই সব কিছু যখন তারা এই ঘটনাগুলো তারা ঘটালো, আপনি খেয়াল করেন, তখন কিন্তু তাদের মাথায় কিন্তু এগুলো ছিল না, তখন কিন্তু তারা কিন্তু এই কার্ড খেলতে যায় নাই, এবং এই কার্ডটা তারা খেলে বিশ্বকে আবার আপনার এটা দিয়ে, বিশেষ ওয়েস্টার্ন কান্ট্রিগুলোকে এটা দিয়ে আবার বোঝানোর চেষ্টা করে যে তারাই একমাত্র যদি রাষ্ট্র ক্ষমতায় থাকে, তাহলে এই যারা আপনার সংখ্যায় কম বিভিন্ন ধর্মাবলম্বী, যেহেতু আমাদের একটা মুসলিম মেজরিটি কান্ট্রি, তো অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তারা খুব ভালো থাকবে। এই কার্ডটা কিন্তু তারা কিন্তু সব জায়গায় খেলে, এবং ইনফ্যাক্ট এখনো খেলবার চেষ্টা করতেছে, এবং আবার এদেরকে কিন্তু নির্যাতন তারাই করে। তো এটা খুবই চমৎকার একটা ইভেন্ট। তারা কিন্তু তারা তাদেরকে ফুটবল বানিয়ে রেখেছে বলতে পারেন, মানে যে গেমে তারা শুট করে ওই গেমে তাদেরকে ঢুকিয়ে দেয় আর কি তারা। সজীব হোসেন, একই বিষয়, ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়কে রাজনৈতিক টুলস বানিয়ে রাখা, এটি আপনি আসলে, আপনারা তো জুলাই অভ্যুত্থানে সরাসরি রাজপথে লড়েছেন, আপনারা কিভাবে এটিকে মূল্যায়ন করেন? এটিকে রাজনৈতিক টুলস বানাবার উদ্দেশ্য কি ছিল? খুনি হাসিনা সবসময় যে ভারতীয় প্রেসক্রিপশন, আমরা যে একটা কথা বারবার বলে এসেছি যে ভারতীয় প্রেসক্রিপশনের মাধ্যমে বাংলাদেশকে চালানোর চেষ্টা করে। দেখেন, ভারতের হচ্ছে ম্যাক্সিমাম জনসংখ্যা হচ্ছে হিন্দু, তারা যদি এই হিন্দু সম্প্রদায়কে তাদের রাজনৈতিক ক্ষেত্রে ব্যবহার করে, তাহলে যে ভারতের যে তারা প্রেসক্রিপশনটা পাচ্ছে বা যে সাপোর্টটা পাচ্ছে, তাদের ক্ষেত্রে তাদের যে সরকারের টিকে থাকে। আপনারা যে এই আন্দোলন 24শে জুলাই আন্দোলনে নেমেছিলেন, এই আন্দোলনের সময় কি আপনাদেরও তো বন্ধুরা আছে, তারা কি আসলে ওদের সাথেই এই আন্দোলনে আমাদের সাথে সবাই সংযুক্তি প্রকাশ করেছিল? হিন্দু সম্প্রদায় বলেন, সংখ্যালঘু সম্প্রদায় বলেন, সবাই এই আন্দোলনে আমাদের সাথে সবকিছু ছাপিয়ে এক পরিচয়, বাংলাদেশী পরিচয় ছিল আমরা বাংলাদেশ। এবং আমাদের বাংলাদেশের যে যৌক্তিক আন্দোলন, আমরা যে কোঠা আন্দোলন প্রথমে ছিল, সেই কোঠা আন্দোলনে সবার মনে হয়েছে যে এই আন্দোলনটা আমাদের জন্য যৌক্তিক। এবং এরপরে যখন আস্তে আস্তে আমরা দেখতে পাই যে আমাদের যে স্বৈরাচার হাসিনার যে আগের মনোভাব যে ফিরে আসতেছে, ফিরে আসার পর যখন সবাই বুঝতে পারে, তখন সংখ্যালঘুরাও আমাদের সাথে রাজপথে নেমেছে, এবং আপনারা দেখতে পেরেছেন যে সংখ্যালঘু কয়েকজন আমাদের মৃত্যুবরণ করেছে এবং শহীদ হয়েছে। 12 সালের একটি খবর, পদ্মা সেতু দুর্নীতি, সৈয়দ আবুল হোসেনকে দুদকের জিজ্ঞাসাবাদ। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্প ছিল পদ্মা সেতু প্রকল্প, এটি নিয়ে কেন দুর্নীতির অভিযোগ উঠল? এবং আপনি জানেন যে পদ্মা সেতু নির্মাণের আগে এই বর্তমান যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আছেন, তাকেও টুপ করে ফেলে দেওয়ার বা চুবিয়ে মারার এক ধরনের হুমকি, বা এটা নিয়ে হাসাহাসি ঠাট্টা মস্করা করতেন। হ্যাঁ, শেষ পর্যন্ত কিন্তু আবুল হোসেনকে দুর্নীতি দমন কমিশন তদন্তও করেছে, এবং তারা কিন্তু দুর্নীতির ক্লিন চিট দিয়েছেন। শেষ পর্যন্ত তো দুর্নীতির অনেক খবর আমরা পাচ্ছি, এখন আবার নতুন করে বেরিয়ে আসছে। আপনার কাছে কি মনে হয়? জুলাই গণঅভ্যুত্থানের পর একটা সবার সামনে এসেছে যে প্রশাসন ব্যবস্থা এবং বিচার ব্যবস্থা পুরোটাই হাসিনার আন্ডারে ছিল, এবং হাসিনা যেভাবে চেয়েছিল বিচার ব্যবস্থা সেভাবে সেটা তারা মানে চালিয়েছিল এই বাংলাদেশে। দেখেন,
আবুল হোসেনের যে বিষয়টা, দুর্নীতিতে যখন পদ্মা সেতু প্রকল্প আসে, এটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় একটা অবকাঠামো প্রকল্প, এবং এখানে প্রথম যে ইস্যুটা আসে সেই ইস্যুটা হচ্ছে যে এই পদ্মা সেতুর যে ইস্যু, এই ইস্যুতে হচ্ছে বাংলাদেশের যে নিম্ন পদস্থ কর্মকর্তারা যে দুর্নীতিতে জড়িত তা না, এখানে একদম সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারাও জড়িত ছিল। সেটা প্রমাণিত হয় যে একজন মন্ত্রী যিনি হচ্ছে এটার সাথে সরাসরি জড়িত, কিন্তু পর্যাপ্ত প্রমাণ থাকা সত্ত্বেও দুদক তাদেরকে ক্লিয়ারেন্স দেয় যে তারা এটাতে দুর্নীতি করেনি। এখান থেকে আমরা একটা জিনিস স্পষ্ট যে এতগুলো আমলনামা থাকা সত্ত্বেও যে এই যে দুদকের যে প্রতিবেদনটাকে এটাকে পাল্টিয়ে দেওয়া হয়েছে, এক্ষেত্রে পুরো হাসিনার যে রেজিম, সেই রেজিমটা এখানে কায়েম হয়েছে। এবং দেখেন যে আন্তর্জাতিক যে সংস্থা এবং বিশ্ব ব্যাংক এক্ষেত্রে কিন্তু আমাদের যে অর্থায়ন এটা কিন্তু বাতিল করেছিল সেই সময়। দেখেন এই ক্ষেত্রে আমাদের যে আন্তর্জাতিক যে পরিমণ্ডলে আমাদের কিন্তু ভাবমূর্তি নষ্ট হয়েছে যে আমরা বাংলাদেশে যে দুর্নীতিগ্রস্ত একটা দেশ, যে বাংলাদেশের বিভিন্ন প্রকল্পতে যে দুর্নীতি হয় এটা কিন্তু বিশ্বে একটা জানান দেওয়া হয়েছে যে বাংলাদেশে এরকম যদি কখনো কোনো অবকাঠামো তৈরি হয় সেক্ষেত্রে যে বাজেটগুলো যায় সেখানে দুর্নীতি হয়। এক্ষেত্রে যে তারা যে দুর্নীতিটা করেছে, এই ক্ষেত্রে যে বিশ্বের যে তদন্ত সংস্থা ছিল সেখানে কিন্তু বাধাগ্রস্ত করা হয়েছে যে আসলে এখানে দুর্নীতি হয়নি, যে আসল যে তথ্যটা সেটা কিন্তু সামনে প্রকাশ করা হয়নি। এটা আমরা বর্তমান প্রেক্ষাপটে দেখতে পাচ্ছি যে যখন জুলাই গণঅভ্যুত্থান হয় তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে আসলে সেই সময় দুর্নীতি হয়েছে এবং দুর্নীতির সাথে তারা জড়িত ছিল। আর আপনি যে একটা ইস্যু বললেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে চুবিয়ে ফেলা হয়েছে, দেখেন আলটিমেটলি ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের জন্য কি করেছে এবং কি করতেছে আমরা কিন্তু সবাই তা দেখতে পাচ্ছি, এবং বর্তমানে যে তিনি যেভাবে দেশটা চালাচ্ছেন, তিনি তার জায়গা থেকে যেভাবে দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করছেন, সেই জায়গায় আমরা বলতে পারি যে তাকে ইচ্ছা করে হাসিনার বিরুদ্ধে কথা বলেছিলেন উনি তো তখন রাজনীতিও করেননি, উনি এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হবেন, এরকম তো সম্ভাবনা ছিল না। কিন্তু শেখ হাসিনার সাথে প্রফেসর ইউনূসের দ্বন্দ্বটা কোন জায়গায়? ডক্টর মোহাম্মদ ইউনূসকে উনি বাংলাদেশের উন্নয়নে কিন্তু কাজ করতে চেয়েছিলেন এবং কাজ করে যাচ্ছেন। সেই জায়গা থেকে শেখ হাসিনা চায় না, আসলে চাইতেও না যে বাংলাদেশের উন্নয়ন হোক, সে শুধু নিজের আখের গোছানোর চেষ্টা করতো। এবং আপনি বর্তমানে প্রেক্ষাপটে দেখতে পাচ্ছেন যে শেখ হাসিনা যে দুর্নীতি করেছে, তার দুর্নীতির যে পয়সা বা আত্মসাৎ, সেগুলোর পরবর্তী যে খেসারত সেটা আমাদের দিতে হচ্ছে যে বর্তমান বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ কি হচ্ছে, সে বিদেশে বসে টাকা ছড়াচ্ছে এবং ছড়ার মাধ্যমে হচ্ছে আমাদের যে অস্থিতিশীল পরিবেশ এটা ক্রিয়েট করতেছে। জি, ধন্যবাদ সজীব। কর্নেল জামান ভাই, একই বিষয়ে পদ্মা সেতুর করাপশন নিয়ে একটু শুনতে চাই। 8 সালে যে 29 লোকসভা নির্বাচন পরবর্তী যে সরকারটা, 2009 সালে তো আপনি জানেন বিডিআর কার্নেজ দিয়ে শুরু আর কি তাদের, এরপরে আস্তে আস্তে তারা ওটা ধামাচাপা দিল, এরপরে চলে আসলো তারা বিভিন্ন প্রকল্পের কাজে। আপনি খেয়াল করে থাকবেন যে তারা প্রায় 15-16 বছর, প্রায় 16 বছরে কিন্তু তাদের টার্গেট ছিল বড় বড় প্রকল্প করা। এবং প্রকল্প, হ্যাঁ আমি বলবো না যে সব প্রকল্পগুলো প্রয়োজন ছিল না, অবশ্যই প্রয়োজন ছিল অনেক প্রকল্পের, কিন্তু প্রত্যেকটা প্রকল্পের সাথে সিস্টেমেটিক যেতে হবে আপনাকে। এখানে তো আপনার স্বচ্ছতা থাকতে হবে। আর বিশেষ করে যখন আপনি বিশ্ব ব্যাংকের মতো একটা বড় প্রতিষ্ঠানকে আপনি যুক্ত করবেন, তারা কিন্তু তাদের যে আপনার ট্রান্সপারেন্সি এবং ইন্টিগ্রিটি যে সেলটা আছে, ওরা কিন্তু খুব অ্যাক্টিভলি কাজ করে সারা বিশ্ব জুড়েই। তাই কিন্তু ওরা যেখানে লোন দিবে, কে লোন নিচ্ছে, লোনটা কীভাবে ব্যবহার হবে এবং লোন প্রসেসের সাথে কারা আছে, পরবর্তীতে ব্যবহারের সাথে কারা আছে, সব কিছু কিন্তু তারা সূক্ষ্মভাবে দেখতে চায় এবং স্বচ্ছভাবে দেখতে চায়। তো এই পদ্মা সেতু দুর্নীতিটা কিন্তু প্রথম তারা এটি দেখতে চেয়েই কিন্তু হাসিনার শত্রু হয়ে গেল, শত্রু রোশানলে পড়লো, যেহেতু তারা তখন দেখলো যে এর প্রসেসটাই একটা রং ওয়েতে যাচ্ছে, যেখানে তাদের পারিবারিক লোকজন যুক্ত হয়ে গেছে, তাদের মন্ত্রী যুক্ত হয়ে গেছে, আরও অনেকের নাম চলে এসেছিল, যে তারা এখানে এই ব্যবসার সাথে জড়িত হয়ে গেছে, যেখানে তারা ইমপ্লিমেন্টেশনে থাকার কথা, হ্যাঁ প্রক্রিয়ার সাথে যে যুক্ত, সেখানে এরা ব্যবসার সাথে যুক্ত হয়ে যাচ্ছে। তার মানে এখানে একটা দুর্নীতির জন্য একটা প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে, তখনই তারা কিন্তু এটাকে বাধা দিল। যত প্রকল্প দেখবেন আপনি, প্রত্যেকটা প্রকল্পেতেই খুঁজে পাবেন আমাদের দেখেন রূপপুর, বিগ এক্সাম্পল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আর এটা তো 1,00,000 কোটি টাকার একটা প্রকল্প, যেটা বলা হয় আমাদের প্রতিবেশী ভারতে এর অর্ধেক টাকায় করা হচ্ছে। এই দুইটা ইউনিট এখন কি এই প্রকল্পগুলোর যে অতিরিক্ত বরাদ্দ, সেই বরাদ্দগুলো কি এখন সেই অতিরিক্তই থাকবে না সেগুলো? এখানে কমানোর তো আপনার সুযোগ নেই, আপনি তো কন্ট্যাক্ট করেছেন, মানে ওই দুর্নীতির টাকা ভাগের টাকা নিয়ে গেছে, ভাগের টাকা নিয়ে গিয়েছে। এবং আপনি জানেন আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অনেক কিন্তু আপনার ম্যাটেরিয়াল যেগুলোকে বাংলাদেশে ইম্পোর্ট করা হতো ভারতের মাধ্যমে, জানেন তো, এটা কিন্তু পেপারে এসেছে। এবং তখন প্রশ্ন করা হয়েছিল আপনার যে রাশিয়ান যে কোম্পানিটা রোস্টমকে, যে তোমরা ওই দিক দিয়ে ওই ভারত হয়ে কেন আনো? বলে যে তোমার সরকারকে জিজ্ঞাসা করো, এটা তো আমরা করি না, তোমার সরকারই কিন্তু এই টার্মস অ্যান্ড কন্ডিশনটা তৈরি করে দেয় এবং ওই দিক দিয়ে আসবে সব কিছু। এবং ভারতীয় আপনার কিন্তু প্রায় 6 না 7 ভারতীয় আপনার পারমাণবিক বিশেষজ্ঞকে কিন্তু খুব উচ্চ বেতন দিয়ে কিন্তু রাখা হয়েছে সেখানে।
আপনার। তো এই সবগুলো একটা টোটাল একটা প্যাকেজ ছিল আপনার। একটি সংবাদে আমরা দেখছি কুলাউড়ায় পুলিশ পরিচয়, পুলিশের বাড়িতে লুটপাট। এটা যখন আপনার দেশের আইন শৃঙ্খলা বলেন, দেশের যে কাঠামোগত যে আপনার একটা রাষ্ট্র যেভাবে চলে, এগুলো থেকে যখনই আপনি বিচ্যুতি ঘটাবেন, তখন কিন্তু আপনি নিজেও কিন্তু ওর ভিতরেই পড়বেন। সেটা আপনি যে প্রফেশনের হন, আপনি ব্যবসায়ী হন, আপনি শিক্ষকতা করেন, আপনি চাকরি করেন, আপনি পুলিশ হন, আপনি সেনাবাহিনী যেখানে করেন না কেন, রাষ্ট্রের অবক্ষয় যখন ঘটে, সে অবক্ষয় কিন্তু কোনো একজনকে কিন্তু নিচে নামাবে না, সবাইকে নামাবে। মানে এর ধারাবাহিকতায় কি বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের বাড়িঘর ওই একই প্রক্রিয়ায় দখল না, হয়ে এই গিয়েছিল? যে ঘটনাটা ঘটেছিল আমরা দেখেছিলাম পেপারে, খুব বড় আকারে এসেছিল। যখন যে পুলিশ আভ্যন্তরীণ নিরাপত্তা, শান্তিকালীন নিরাপত্তা রক্ষার দায়িত্ব কিন্তু পুলিশিং কিন্তু এটা কিন্তু একটা সার্ভিস, এটা সাধারণ মানুষকে দৌড় তাদের পৌঁছে দেওয়ার কথা তাদের। একজন মানুষ পরিশ্রম করবে, সারাদিন কাজ করবে, রাত্রে নিরাপত্তার সাথে সে ঘুমোবে, সকালে যেতে তার পূর্ণ শক্তি নিয়ে আবার সে কাজে ঝাঁপিয়ে পড়তে পারে। এই যে মানুষ যে সারাদিনটা কাজ করে, তার নিরাপত্তার ঘরে বসবাস করবে, এর বড় একটা অংশ দায়িত্ব কিন্তু পুলিশের উপরে নিরাপত্তাটা দেওয়া। কিন্তু পুলিশ কিন্তু জনগণের বন্ধু, পুলিশ, তাই না? তো সেই পুলিশ নিজেই যদি অনিরাপদ হয়ে যায়, সেই পুলিশের ঘরেই যদি আপনার ডাকাতি হয়, পুলিশ নিজেই আবার সেই ডাকাতির সাথে পুলিশ যদি নিজেই জড়িত থাকে, তাহলে বুঝে দেখেন যে একটা বাহিনী কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে রাজনীতিকরণের কারণে। আমরা জানি যে পুলিশকে প্রচণ্ডভাবে রাজনীতিকরণ করা হয়। সেই জায়গা থেকে কি পুলিশ বেরোচ্ছে? একটি প্রতিষ্ঠান যখন আপনার ভালো করে, ভালোর ইফেক্ট কিন্তু অনেক দিন চলে। আবার একটা প্রতিষ্ঠান যখন নষ্ট হয়ে যায়, নষ্টর ইফেক্টও কিন্তু আবার অনেক দিন চলে। তো পুলিশকে গত 15 বছরে যেভাবে ব্যবহার করা হয়েছে, পুলিশের রিক্রুটিং থেকে শুরু করে, তাদের প্রশিক্ষণ থেকে শুরু করে, আমরা জানি কয়েকটি জেলা, যেমন গোপালগঞ্জ জেলার অসংখ্য পুলিশ নেওয়া হয়েছে, কিন্তু এরা কিন্তু কোনো কোটার বাইরে চলে গেছে, এবং ওইসব জেলার লোকজনকে বিভিন্ন জেলায় দেখায় কিন্তু নেওয়া হয়েছে। তো আপনি যখন এই ধরনের খুব মোটিভেটেড লোকগুলোকে নিয়ে একটা বাহিনীতে ঢুকে তাদেরকে যখন কি আপনি আবার মাঠে কাজ করতে দিলেন, তারা কিন্তু তাদের মোটিভেশনটা কিন্তু আর পুলিশিং নাই, তাদের মোটিভেশনটা হয়ে গেছিলো আপনার আওয়ামী পুলিশ হয়ে গেছিলো, আমরা অনেকে বলতে শুনি। তো এই লোকগুলোর যে মেন্টাল যে ডেটোরেশন ঘটে গিয়েছিল, তাদের মনস্তাত্ত্বিক যে একটা ব্যবস্থাপনার ভিতরে একটা ত্রুটি ধরে গিয়েছিল, এগুলো তো আপনার রিপেয়ার করতে অনেক সময় লাগবে। আপনি ধরে নিতে পারেন যে আমাদেরকে একটা লং প্রসেসে, আমি যত জানি 92,000 পুলিশ নাকি রিক্রুট করা হয়েছিল গত 15.5 বছরে। 92,000। আমাদের হয়তো আরো সময় লাগবে, এগুলো থেকে আপনাকে বের আসতে সময় লাগবে। সজীব হোসাইন, আপনার কাছ থেকে একটু জানতে চাই, 2023 সালের একটি খবর, সরকারের ইচ্ছার বাইরে যাওয়া জাতীয় পার্টির জন্য কঠিন। জাতীয় পার্টির ভূমিকা কেমন ছিল? একজন পোষা প্রাণীকে মানুষ যেভাবে চালায় সেভাবে চলে, কিন্তু আলটিমেটলি হচ্ছে জাতীয় পার্টি বর্তমানে যে অবস্থানে রয়েছে, সে আসলে হাসিনার যে পোষা প্রাণী, সেই পোষা প্রাণী হিসেবে বর্তমান কাজ করছে। তাকে যেভাবে পূর্বে চালানো হয়েছে, সে কিন্তু দেখেন একটা মালিক যদি চলেও যায়, তার কিন্তু পোষা প্রাণী তার প্রতি একটা মায়া থাকে। যে বিগত 16 বছর যে ওই যে 3টা নির্বাচনকে যে বৈধতা দিয়েছে, এটা কিন্তু জাতীয় পার্টি বৈধতা দিয়েছে, এবং বর্তমানে হাসিনা চলে যাওয়ার পর যে দেশের অস্থিতিশীল পরিবেশগুলো ক্রিয়েট করছে, এটা কিন্তু জাতীয় পার্টি ক্রিয়েট করছে। দেখেন হাসিনা যে স্বৈরাচারী ভাব, সেটা কিন্তু এখনো প্রশাসনের মধ্যে বিরাজমান, এবং এর পিছনে যারা দায়ী তাদেরকে এই জায়গা থেকে খুঁজে বের করে দ্রুত তাদেরকে এই প্রশাসন থেকে সরাতে হবে। নইলে আমাদের যে দেশের পরিস্থিতি, জুলাই গণঅভ্যুত্থানের পর আমরা দেখতে পাচ্ছি ক্রমান্বয়ে একের পর এক, দেখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হামলা হচ্ছে, তারপরে বিভিন্নভাবে শিক্ষার্থীদের উপর হামলা করা হচ্ছে, ক্রমান্বয়ে কিন্তু অবনতির দিকে যাচ্ছে। এই যে হাসিনার যে স্বৈরাচারী মনোভাবের যে মানুষগুলো এখনো আছে এই প্রশাসনগুলোতে, তাদেরকে এখান থেকে বের করতে হবে। জাতীয় পার্টির জন্য কঠিন যে সরকারি ইচ্ছার বিরুদ্ধে যাওয়া। ওদের মহাসচিব বলেছেন যে আমরা কোনো সরকার পতন বা সরকার গঠনের জন্য আমাদের এই দলকে ব্যবহার করতে চাই না, আমরা বিএনপির যে এক দফা, সেই এক দফার পক্ষে না। এই জিনিসটা কিন্তু স্পেসিফিকভাবে তিনি বলছেন। তাহলে এই জায়গা থেকে দেখেন তারা যে বৈধতা দিয়েছে, পুরোটাই হাসিনার, মানে একটাই দল বৈধতা দিয়েছে। হাসিনার যে ভোটগুলো, আপনারা জানেন যে ভোট ডাকাতি, ভোট চুরি, প্রতিটা নির্বাচনে মাঠে এবং আগে রাতেই ভোট দেওয়া হতো। এই জিনিসগুলো তো এখন সামনে আসতেছে, আগেও এসেছিল, বাট সেভাবে প্রচার করতে দেওয়া হয়নি। সেই জায়গাতে বলতে চাই যে এই যে জাতীয় পার্টি রয়েছে, এই জাতীয় পার্টি বিগত যে 3টা নির্বাচনকে বৈধতা দেওয়ার কারণে তারা, আমরা বলে নিতে পারি যে হাসিনার যে বি টিম বলা হয় বা বি টিম, তারা যে হাসিনার যে দালাল বা যে স্বৈরাচারী মনোভাব তাদের মধ্যে সেটা ছিল। শামসুজ্জামান ভাই, জাতীয় পার্টির তারা 2023 সালে বলেছিল সরকারের ইচ্ছার বাইরে যাওয়া জাতীয় পার্টির জন্য কঠিন। বাস্তবতা ওরকমই ছিল। আসলে শেখ হাসিনার সিদ্ধান্তের বাইরে যাওয়া অনেকের জন্যই কঠিন ছিল, শুধু জাতীয় পার্টি কেন,
জনগণের জন্য তো কঠিন ছিল। বাংলাদেশে যে একটা গণতান্ত্রিক দেশ, এখানে রাজনৈতিক দল গঠন এবং রাজনীতি করার অধিকার সবারই আছে। এটা বিশেষ করে আমাদের শহীদ প্রেসিডেন্ট জেনারেল জিয়াউর রহমান কিন্তু উনি কিন্তু বাংলাদেশে কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থাটাকে ফিরিয়ে আনেন। হ্যাঁ, আপনি এটা আমরা সবাই জানি, বহুদলীয় গণতন্ত্রকে সেই ফিরিয়ে নিয়ে এসে, কারণ তারা তো আপনার বাকশাল করে, আওয়ামী লীগ বাকশাল করে আপনার সমস্ত রাজনৈতিক দলকে তো নিষিদ্ধ করে তারা একটা দল গঠন করেছিল। সেখান থেকে কিন্তু শহীদ জিয়াই কিন্তু ফিরিয়ে আনেন। তো তখন থেকে যদি আমাদের গণতান্ত্রিক যাত্রাটাকে যদি আমরা চিন্তা করে দেখি, আমরা হ্যাঁ হোঁচট খেয়েছে। যেমন এরশাদের যখন আপনার টেক ওভার করে ফেললো আপনার একটা ইলেকটেড গভর্নমেন্টকে আপনি সরিয়ে, তারপরে প্রায় 9 বছর সেটাও কিন্তু একটা অভ্যুত্থানের মাধ্যমে কিন্তু সে বিদায় নিয়েছে। তো এরপরে কিন্তু আমাদের 91 সাল থেকে কিন্তু আমরা আবার কিন্তু গণতান্ত্রিক ধারায় যাত্রাটা শুরু করলাম, ভালোই যাচ্ছিল। একটি দল আসবে ক্ষমতায়, 5 বছরের জন্য আমরা তাদেরকে নির্বাচিত করি, ভুল ত্রুটি থাকবে আপনার। কিন্তু আমরা যখন দেখলাম যে একটা 111 করা হলো, এরপর আস্তে আস্তে দেখলাম 111 সরকারের একটা খুব আগলি একটা কুৎসিত একটা রূপ আমরা দেখতে পেলাম, এবং একপেশে একটা নির্বাচন করিয়ে দেওয়া হলো আপনার 2008 সালে 29শে ডিসেম্বর। এবং খুব কাছে থেকে আমরা দেখেছি নির্বাচনে, আপনিও জানেন, আপনি ছাত্রনেতা ছিলেন, আমি তখন আপনি র্যাবে ছিলেন, তো আমি ইন সার্ভিসে র্যাবে ছিলাম, আমি দেখেছি খুব কাছে থেকে। আমরা দেখলাম একটি দলকে আপনি কোনোভাবেই স্পেস দেওয়া হচ্ছিল না, বিশেষ করে বিএনপিকে। আপনার তখন ম্যাডাম খালেদা জিয়া কিন্তু সারা বাংলাদেশে একাই কিন্তু আপনার নির্বাচনী ক্যাম্পেইন করে বেড়াচ্ছিলেন, উনি সারা রাত করতেন। আর ঠিক তার অপোজিটে আওয়ামী লীগের শেখ হাসিনাকে দেখেছি তার পুত্রবধূ জামাই নাতিপুতি নিয়ে বসে বসে আপনার বিভিন্ন জায়গায় মিটিং করতে, খুব খোঁজ গল্প করতে, এবং তার ফলাফল আমরা দেখতে পেলাম নির্বাচনের পরবর্তীতে। এখন ওটা নিয়ে অনেক খবরাখবর কিন্তু বেরিয়ে আসছে কীভাবে নির্বাচনটাকে আপনি একপেশে করে দেওয়া হয়। জাতীয় পার্টি কিন্তু তখনও ছিল, তাই না? এরশাদ করার পরে তো আমরা 91 দেখেছি, 96 দেখেছি, 2001-এ দেখেছি, তারপরে 2008-এর নির্বাচনে দেখেছি। কিন্তু 2014 যখন আপনার তৎকালীন জাতীয় পার্টির প্রধান প্রেসিডেন্ট এরশাদ যখন আপনি নির্বাচন করতে না করলেন, ওনাকে ধরে নিয়ে যাওয়া হলো, তারপরে ক্যান্টনমেন্ট সিএমএইচে তাকে অসুস্থ দেখিয়ে রাখা হলো। এরপরে তারপরে সুজাতা সিং আসলো আপনার ভারতের, সে এরশাদের সাথে দেখা করলো এবং তারা বললো এরশাদকে আপনি নির্বাচনে যান। এরশাদ একটা দোদুল্যমান অবস্থায় নির্বাচনটা হয়ে গেল, উনি দাঁড়ানো নাই ভোটে, কিন্তু উনি এমপি হয়ে গেলেন, তাই না? তারপরে তার স্ত্রী রওশন এরশাদ, যাকে নিয়ে ব্যাপক, উনি একজন দুর্নীতিবাজ মহিলা ছিলেন এবং সবাই জানে এটা, তাকে ফোরফ্রন্টে আনা হলো। এই জাতীয় পার্টির অধঃপতনটা কিন্তু আপনার শুরু হলো কিন্তু 2014 থেকেই। হ্যাঁ, এবং পরবর্তীতে আমরা ধীরে ধীরে দেখতে পেলাম যে জাতীয় পার্টি ভেঙেও গেল, কিন্তু কয়েক টুকরা হয়ে গেল। আনোয়ার হোসেন মঞ্জু বেরিয়ে গেলেন, অনেক আগে কাজী জাফর বেরিয়ে গিয়েছিলেন, নাজির রহমান মঞ্জু বেরিয়ে গেলেন ওখান থেকে। তা আমরা মোস্তফা জামাল হায়দার এর আগে মতিন সাহেব বেরিয়ে গেছেন। তো আমরা দেখলাম যে জাতীয় পার্টি আস্তে আস্তে ক্ষয়িষ্ণু হওয়া শুরু করলো। এই জাতীয় পার্টিটাকে 2014 থেকেই কিন্তু আপনি শেখ হাসিনা ক্যাপচার করলো। দেখলো তার একটা গৃহপালিত অপোজিশন দরকার সংসদে, এবং সে এটাকে ভারতীয় সাহায্য নিয়ে, আপনি দেখবেন জাতীয় পার্টির নেতারা কিন্তু ভারতে খুব যাতায়াত শুরু করে দিল। এবং লাস্ট যেটা নিয়ে কথা উঠছে যে 2023 সালে যে প্রথম আলো লিখলো যে আসলে বাইরে যাওয়ার সুযোগ নাই, এই জিনিসটা খুব বড় হয়ে দেখা দিল যখন আমরা দেখলাম জিএম কাদেরকে ভারত থেকে ফিরে এসে মিডিয়াকে এয়ারপোর্টেই কিন্তু বলে যে কি কথা হয়েছে এটা ভারতের সাথে আলাপ না করে বলা যাবে না। তো একটি রাজনৈতিক দল যারা বলে আমরা একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল, গণতন্ত্রকে বিশ্বাস করি, সেই রাজনৈতিক দলের নেতা যদি প্রতিবেশী দেশ থেকে ফিরে এসে বলে যে তাদের অনুমতি ছাড়া কিছু বলা যাবে না, যেটা আমি পরবর্তীতে আমাদের হাসান মাহমুদকে দেখছি যে ভারতের সাথে কথা হয়েছে যে আমাদের প্রধানমন্ত্রী চায়না যাবেন, তাদের কোনো আপত্তি নাই বলতে শুনেছি না আমরা 2024 সালে জুন মাসে। তারপর জুলাই আগস্টের আন্দোলনে তো ভারতেই পালিয়ে গেল তারা, কেন ভারতের সাথে কথা হয়েছিল ওখানে পালিয়ে যাব সম্ভবত, এই কথাটাও হয়েছিল হয়তো। তো সেখানে পালিয়েছে, ওনারা ওখানেই আছেন। জাতীয় পার্টি আসলে কি তাদের বেসিকটা অনেক আগে হারিয়ে ফেলেছে, 2014 থেকে হারাতে এটা শূন্যের কোঠায় এসেছে। তো তারা তখন সুবিধাভোগী একটি দলে পরিণত হয়। আপনি যদি আরো খুব নেগেটিভ ল্যাঙ্গুয়েজে বলেন তাহলে উচ্ছিষ্টভোগী একটি দলে পরিণত হয়। তারপরে কতটা বর্তমান প্রেক্ষাপটে কতটা প্রাসঙ্গিক? এখন বর্তমান প্রেক্ষাপটে জাতীয় পার্টি কিন্তু আবারও ভাঙলো, দুটো হলো। আনিসুল ইসলাম মাহমুদ দেখলাম একটি দলকে গঠন করলো, আর একটা রয়ে গেছে। শুনেন, জাতীয় পার্টি
যেহেতু দলটি একসময় রাষ্ট্র ক্ষমতায় ছিল, যেহেতু দলটি আপনার বেশ কয়েকটি নির্বাচনে 30-35টা করে আসন পেয়েছিল, 14 থেকে তাদের ক্ষয়িষ্ণু হলেও এই দলটির কিন্তু আপনার খণ্ড খণ্ডভাবে বিভিন্ন জায়গায় তাদের ভোট ব্যাংক আছে কিছু, বিশেষ করে উত্তরবঙ্গে। আপনি যদি গ্রেটার রংপুরে যান, এখনও তাদের কিন্তু জাতীয় পার্টির সারভাইভ করে। তো বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট, সেখানে জাতীয় পার্টির যে স্পেসটা তৈরি করতে হলে তাদেরকে পূর্বের সমস্ত অপরাধের জন্য মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত। তারা কিন্তু দায় স্বীকার করতে হবে। হ্যাঁ, দায় স্বীকার করতে হবে, ক্ষমা চাইতে হবে। এবং জাতীয় পার্টি, আমি মনে করি তাদের উচিত হবে তাদের নতুন প্রজন্ম যদি পারে তুলে নিয়ে আসতে। এবং রংপুর বেদ যে সমস্ত লিডাররা এখনও 2-4 জন আছেন যাদেরকে মানুষ বিশ্বাস করে, ভালোবাসে, কারণ ওখানে আমি দেখছি মেয়র সাহেব আছে, ওনাকে ভোট দিয়ে মানুষ মেয়র করে। আমার মনে হয় ওই লেভেলের, মিড লেভেলে তারা যদি উঠে আসে, তাহলে তো জাতীয় পার্টি ছোট হলেও ভবিষ্যতে গণতান্ত্রিক রাজনীতির সুযোগ থাকবে। আর ভিপি নূরকে নিয়ে যে ঘটনাটা ঘটলো এখানে আপনার আমি বলবো এই দায়টা প্রশাসনকে নিতে হবে। এই দায়টা প্রশাসনকে নিয়ে এত বাড়াবাড়ি কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কারণ একটি পক্ষ কিন্তু আমাদের নির্বাচনটাকে কোনোভাবে বানচাল করার কিংবা পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। সজীব হোসেন, বর্তমান বাস্তবতায় আগামীর রাজনীতি কেমন প্রত্যাশা করেন, ছোট্ট করে বলবেন। আমরা এমন একটা দেশ দেখতে চাই যেখানে হচ্ছে একটা নির্বাচন, সুষ্ঠু নির্বাচন হবে, এবং যেখানে হচ্ছে হাসিনার স্বৈরাচার যে মনোভাব, এই মনোভাব যেন ফিরে না আসে। সেই ক্ষেত্রে আমাদের যে প্রশাসন ব্যবস্থা, এই প্রশাসন ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে। তাহলে আমরা মনে করি যে আমাদের আগামী যে রাজনীতিটা, সেটা হচ্ছে আমাদের সুগম হবে, এবং আমাদের আগামী রাজনীতিতে যে নতুন নেতৃত্ব, এটাকে একটা প্রায়োরিটি জায়গায় রাখতে হবে। তাহলে আমাদের যে দেশ, আমরা যে স্বপ্ন দেখতেছি জুলাই গণঅভ্যুত্থানের পর, সেটা পূরণ হবে। জি, ধন্যবাদ সজীব হোসেন আপনাকে, ধন্যবাদ জামান ভাই আপনাকেও। 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন পরিচিত করেছে বাংলাদেশকে। জনগণ শাসকের শোষণ নয়, চায় স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা, যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে। প্রজা থেকে হয়ে উঠবে নাগরিক। আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি, সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে। প্রিয় দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।